ভয় ও রহস্য। এখানে ভয় পেতে নেই মানা। হ্যালো বন্ধুরা, আমি কল্লোল আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভয় ও রহস্য, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ জমজমাট একটা এপিসোড। আশা করি তোমরা খুব ভালোভাবেই দিন কাটাচ্ছ আর ভয় ও রহস্য খুব মন দিয়ে শুনছো। তোমরা তাহলে দেরি করো না, চট করে বসে পড়ো কানে হেডফোনটি গুঁজে। আশা করছি গুঁজে নিয়েছো। চলো এবার পাড়ি দিই ভয় ও রহস্যে। আজকে আমাদের চ্যানেলে উপস্থিত আছেন আমার নিজেরই জন্মদাত্রী মা। আমার মা তার নিজের ব্যক্তিগত জীবনের মারাত্মক একটি ভৌতিক গল্প আমাদের চ্যানেলে উপস্থাপনা করতে চায়। তাই আমি মাকে অনুরোধ করছি, তুমি মা বলো তোমার নিজের অভিজ্ঞতার কথা। 1974 সালে আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আমার স্বামীর সঙ্গে আমি থাকতাম। ওখানে উনি চাকরি করতেন। তো আমার তখন বড় ছেলে হয়ে গেছে, আমার ছোট ছেলে তখন আমি অন্তঃসত্ত্বা। তখন আমি তারপরে সে মালদায় থাকে, আমার স্বামী মালদায় থাকে। আমি আমার বড় ছেলেকে নিয়ে বিষ্ণুপুরে একটা বাড়িতে ভাড়া থাকতাম। আমি বাড়িওয়ালা একদিকে থাকতো, আমি একদিকে থাকতাম। তো ওই বাড়িতে গোটা বাড়িটাই একটা বিরাট একটা নর্দমা ছিল, গভীর নর্দমা ছিল একটা। সেই নর্দমাতে সবসময়তেই পরিষ্কার পরিচ্ছন্নই থাকতো, কিন্তু বাড়িওয়ালা আমাকে বলেছিল যে আপনি সন্ধেবেলাতে বাইরে আসবেন না। যেহেতু আমি অন্তঃসত্ত্বা ছিলাম, যে আপনি সন্ধেবেলা বাইরে আসবেন না, বাইরে যদি দরকার পড়লে আসেন আমাকে ডাকবেন আপনি। তো যাই হোক, আমার একটু চিরকালে একটু ভয় ডরটা আমার একটু কম, আমি একটু সাহসী বেশি, একটু ভয় ঠয় লাগে না আমার অত। দিয়ে আমি তো বাড়ির ঘরের ভেতরেই থাকতাম। তো একদিন কি করতে আমি সন্ধেবেলায় বেরিয়েছি বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি হঠাৎ করে যে আমার বারান্দার সামনে যে বড় নর্দমাটা, সেই নর্দমাটার ভেতরে একটু রক্ত দেখতে পাচ্ছি, আর একটা ছোট বাচ্চা শুয়ে আছে। এই মাস 5-6 বাচ্চা একটা শুয়ে আছে, এবং গোটা নর্দমাটা রক্তে ভেসে যাচ্ছে। আমি বলছি তোমাদেরকে, এখনও এত বছর আগেকার ঘটনা, তাও আমার গায়ে কাটা দিচ্ছে, লোম খাড়া হয়ে যাচ্ছে আমার। মারাত্মক ব্যাপার তাহলে। হ্যাঁ, তখন আমার বাড়িওয়ালা যে ছিল, কী হলো বৌদি, কী হলো, আমার চিৎকার শুনে বলছে শিগগিরই আসুন, নর্দমার ভেতরে একটা ছোটো বাচ্চা শুয়ে আছে আর রক্তে ভেসে যাচ্ছে। তখন উনি এবং ওনার স্ত্রী বাইরে আসলেন, এসে বলছে বৌদি আপনি শিগগিরই ঘরে যান, বৌদি আপনি শিগগিরই ঘরে যান, আপনাকে বলেছিলাম না আমি যে আপনি এখন অন্তঃসত্ত্বা আছেন, আপনি বাইরে একা একা আসবেন না, আপনি ঘরে যান, গিয়ে দরজা বন্ধ করে বসুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনি নারায়ণের নাম করতে থাকুন, কিচ্ছু হবে না। দিয়ে তো আমি ঘরে চলে এসেছি। দিয়ে অ্যাজ ইট ইজ পরের দিন সকালে আমি ওই আগের দিনের ঘটনার কথা ভুলে গেছি আমি। দিয়ে এইভাবে কয়েকদিন গেল। তো আমি যে ঘরটায় থাকতাম, সেই ঘরটা ছিল একতলা ঘর, এবং রান্নাঘর ছিল না, বারান্দাতেই রান্নাবান্না করতাম। তখন তো গ্যাসের ব্যবস্থা ছিল না, আমি উনানে কয়লা দিয়ে ঘুঁটা দিয়ে রান্না করতাম। অনেক দিন আগেকার কথা বললাম না। দিয়ে আমি আমার বারান্দার সামনেই সিঁড়ির একটা ছাদে ওঠার জন্য আধখানা সিঁড়ি উঠে গেছে, গোটা ছাদটা তখন হয়নি, আধখানা সিঁড়িতে উঠতে গেলে একটু উঁচুটাতে ঘুঁটে কয়লার বস্তার মধ্যে থাকতো। তো আমি প্রতিদিনই পরের দিনে রান্না করার জন্যে আমি ঘুঁটে কয়লা নিয়ে এসে ঝুড়ি করে আমি বারান্দাটায় যেখানে রান্না করি সেখানে আমি উনানের কাছে রেখে দিতাম। তো সেদিনও আমি গেছি ঘুঁটে কয়লা আনতে। হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি যে ওপরে যে উঁচু কার্নিশটা আছে, ওই কার্নিশের উপর থেকে দুটো পা ঝুলছে, সুন্দর আলতা পরা পা, পায়ে গয়নাগাটি পরা আছে। দেখে যেন মনে হয় কোনো সধবা মানুষ, নতুন বিয়ে হয়েছে, যেন পা দুটো আলতা পরা, পা আর দোলাচ্ছে পা দুটো। আমি তো ছুটে নিচে চলে এসেছি, আবার এক ছুটে আমি নিচে চলে এসেছি। উপরে পোর্শন দেখা যাচ্ছিল না, ওপরে পোর্শন কোনো কিছু দেখা যাচ্ছিল না, গায়ে কিন্তু কাটা একটা যে দিচ্ছে মহিলার পা সেটা বোঝা যাচ্ছিল, এবং গায়ে আমার কাটা দিল। আমি ছুটে আমি ঘরের ভেতরে এসে সন্ধে ঢুকে তখন কটা বাজছিল? তখন এই 7টা 8টা হবে। হ্যাঁ, সন্ধ্যে 7টা 8টা হবে।
তারপরে আমি তো ঘরের ভেতরে ঢুকে গেলাম এবং যথারীতি আবার চিৎকার করে উঠেছি আমি। চিৎকার করে ওঠার পরে আমার বাড়িয়ালি আর বাড়িওয়ালা ছুটে চলে এসেছে আমার কাছে, কী হলো বৌদি, বৌদি কী হলো, কী হলো? তখন আমি বললাম যে ওই সিঁড়ির মাঝখান দিয়ে উঠতে যাচ্ছি যখন, যে ওইখানে তো ঘুঁটে কয়লা থাকে, নিতে গেছে, দেখুন একটা একটা মহিলার দুটো পা ঝুলছে, যেন দেখে মনে হচ্ছে নতুন কনের পা, পায়ে আলতা পরা, পায়ের মধ্যে গয়নাগাটি পরা আছে, আর পা দুটো দোলাচ্ছে। আমার কিন্তু খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে আমার। তো ভদ্রমহিলা বাড়িয়ালি আমাকে জড়িয়ে ধরলো, বললো যে এটা তো শুনতে কোনো দিন শুনিনি কোনো দিন, তো ঠিক আছে বৌদি, আপনি চুপচাপ বসে থাকুন। আর নিজের স্ত্রীকে বললেন তুমি বৌদির কাছে বসো, বৌদিকে একা রেখো না। আমি যথারীতি ঘরের ভেতরে বসে আছি, আর আমি ভয় ভয় লাগছে, আমি ঠাকুরের নাম করতে লাগছি। আচ্ছা, ও তাহলে ওখানে তখন সেটাই ভাবলে, তারপরে জানা গেল যে বাড়িটার কি ব্যাপার? পরের দিন সকালবেলা জানতে পারলাম, আমি বাড়ির পেছনটায়, ছাদের পেছনে একটা বেল গাছ ছিল, বেল গাছ ছিল, এবং বেল গাছটাতে ওইখানে দুর্গাপূজা হতো। দুর্গাপূজাতে ষষ্ঠীর দিন বেল্লিবরণ যেটা বলা হয়, সেখানে বেল গাছের পূজা হতো। এবং পরে বাড়িওয়ালার মুখে শুনলাম যে একটা নতুন বিয়ে হওয়ার পরে বউ ছিল, সেই বউটা গলায় দড়ি দিয়ে মারা গেছিল ওই বেল গাছে, বেল গাছের নিচেতেই মারা গেছিলো গলায় দড়ি দিয়ে, বেল গাছের কাটা ফাঁস দিয়ে। কিন্তু আমাকে বলেছে, বারবার আমাকে বলেছিল আগেতে, যে বৌদি আপনি কিন্তু কখনো একা একা সন্ধ্যেবেলা ছাদে উঠবেন না, বা দিনের বেলাও আপনি, যেহেতু অন্তঃসত্ত্বা, আপনি দিনের বেলাও বেল গাছের তলায় যাবেন না। আর ওখানে একটা পুকুরও ছিল, ওই পুকুরে আপনি নামবেন না, যদি নামেন তো আমাদের কাউকে দেখে কাউকে নিয়ে যাবেন। বাহ, তাহলে বন্ধুরা তোমরাই তাহলে বিচার করো, যেখানে একটা ঘটনাটা শুনে তো গায়ে কাটা দিচ্ছে, যে তোমরাই বিচার করো এটি ভৌতিক না আদি ভৌতিক না অলৌকিক, সেটা জানি না আমরা, কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের কাছেই ছেড়ে দিলাম। তা বন্ধুরা, আজকে এখানেই ঘটনাটা শেষ করছি। তো যারা এখনও ভয় ও রহস্য পরিবারে যুক্ত হওনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে শিগগির দেখা হচ্ছে নতুন কোনো জমজমাট ঘটনা নিয়ে। ধন্যবাদ।